হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব পিরিয়ডিক টেবিলের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস নিয়ে। দেখো, আমরা শুরু করব ডেফিনেশন অফ অ্যাটমিক রেডিয়াস, যে অ্যাটমিক রেডিয়াস আসলে কাকে বলে। ডেফিনেশন, দেখো, অ্যাটমিক রেডিয়াসের ডেফিনেশন দিতে গিয়ে আমরা যে ছোট কথায় যেটা বলতে পারি সেটা হচ্ছে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের দূরত্বকে কক্ষের দূরত্বকে দূরত্বকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, দেখো, আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো, আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রনের বিন্যাসের কথা বলি, তাহলে দেখো এখানে হচ্ছে K1 একটা ইলেকট্রন আছে। তাহলে দেখো, একটা প্রোটন আছে নিউক্লিয়াসে, তাকে কেন্দ্র করে কে কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। কে কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, তাই তো? তাহলে আমরা অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ কি বলবো? নিউক্লিয়াস থেকে শেষ কক্ষ। তাহলে হাইড্রোজেনের শেষ কক্ষ তো কে কক্ষ। তাহলে এই যে নিউক্লিয়াস থেকে এই শেষ কক্ষের দূরত্ব, এটাকেই বলা হবে অ্যাটমিক রেডিয়াস বা হাইড্রোজেনের ব্যাসার্ধ, আর অফ এইচ। বুঝে গেছে আমার কথা? এটাকেই বলা হবে আর অফ এইচ। দেখো, আমরা যদি আরেকটা এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করি, যদি আমরা লিথিয়ামের কথা বলি, দেখো, যদি আমরা লিথিয়ামের কথা বলি, তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কিরকম? দেখো, K2L1। তাহলে আমরা যদি লিথিয়ামের ব্যাসার্ধ বোঝার চেষ্টা করি, তাহলে লিথিয়ামের ব্যাসার্ধ বলতে কি বুঝবো আমরা? দেখো, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? দেখো, নিউক্লিয়াসে কি আছে? ধনাত্মক প্রোটন আছে। ধরে নিল তিনটে প্রোটন আছে, ধরে নিলাম এক সংখ্যক নিউট্রন আছে, আমি এক্সাক্ট নিউট্রনের নাম্বারে যাচ্ছি না। দেখো, তার চারিদিকে প্রথম কে কক্ষে দুটো ইলেকট্রন আছে, তারপরে তার বাইরে এল কক্ষ আছে। তাহলে এটা হচ্ছে কে কক্ষ, এটা হচ্ছে এল কক্ষ। তাহলে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষ কি? এল। তাহলে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের এই যে দূরত্ব, এই দূরত্বটাকেই বলা হবে লিথিয়াম পরমাণুর ব্যাসার্ধ, বা আমি চিহ্নিত করতে পারি আর অফ এলআইডি। বুঝে গেছে আমার কথা? দেখো, আমি যদি আর একটা এক্সাম্পল নিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমি এক্সাম্পল নেব, ধরো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি? দেখো, K2L8M7 M7। তাহলে ধরে নিলাম ক্লোরিনের এক নিউক্লিয়াস, এই ধরে নিলাম ক্লোরিনের একটা নিউক্লিয়াস। ওকে, ক্লোরিনের নিউক্লিয়াসের চারিদিকে দেখো, প্রথম কে কক্ষ আছে, সেখানে দুটো ইলেকট্রন ঘুরছে। তারপরে কি কক্ষ আছে? এল কক্ষ আছে, এল কক্ষে আটটা ইলেকট্রন আছে। তারপরে দেখো এম কক্ষ আছে, এম কক্ষে এম কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? এম কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? সাতটা। তাহলে এম কক্ষ সর্ববহিস্থ কক্ষ। তাহলে দেখো, নিউক্লিয়াস থেকে এই যে দূরত্ব, নিউক্লিয়াস থেকে এই সর্ববহিস্থ কক্ষ K L M, নিউক্লিয়াস থেকে এই যে এম কক্ষের দূরত্ব, এটাকেই আমরা বলবো আর অফ সিএল। এটাকেই আমরা বলবো আর অফ সিএল। ঠিক আছে? পরমাণুর ব্যাসার্ধ। তাহলে পরমাণু একটা পরমাণুর ব্যাসার্ধ বলতে কি বোঝায় আমরা বুঝলাম। ওকে, এবার দেখো, একটা পরমাণুর ব্যাসার্ধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। দেখো, আমরা যদি লিথিয়াম আয়নের ব্যাসার্ধ নিয়ে বোঝার চেষ্টা করি, দেখো, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? K2L1। বোঝা গেছে আমার কথা? K2L1। ওকে, এবার দেখো, নিউক্লিয়াসে
লিথিয়াম আয়নের একটা নিউক্লিয়াস আছে এভাবে, লিথিয়াম পরমাণুর ধরে নিলাম এটা নিউক্লিয়াস, তার বাইরের সেলে আমাদের কে কক্ষপথ আছে, তারও বাইরের সেলে আমাদের এল কক্ষপথ আছে। এবার দেখো এখানে দুটো ইলেকট্রন ঘুরছে, এখানে একটা ইলেকট্রন ঘুরছে। এবার দেখো আমাদের এই নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জগ্রস্ত, নিউক্লিয়াস হচ্ছে আমাদের ধনাত্মক চার্জগ্রস্ত প্রোটন থাকার জন্যে যুক্ত, আর ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ যুক্ত। মানে এটা হচ্ছে পজিটিভ চার্জ আর হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত, নেগেটিভ চার্জ, তার মানে এটা হচ্ছে নেগেটিভ চার্জ। এবার দেখো সেই কারণে নিউক্লিয়াস কি হচ্ছে সব সময়, নিউক্লিয়াস কি হচ্ছে সব সময় ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করছে, নিজের দিকে টানছে, এটাকে আমি বলছি এফ অ্যাট্রাকশন, এটাকে বলছি এফ অ্যাট্রাকশন, এটাকে বলছি আমরা এফ অ্যাট্রাকশন। এবার দেখো যত, আচ্ছা নিউক্লিয়াস তার মানে, আচ্ছা এবার তোমরা বলবে যে নিউক্লিয়াস ইলেকট্রনকে টানছে, প্রোটন, নিউক্লিয়াস পজিটিভলি চার্জ, ইলেকট্রন নেগেটিভলি চার্জ, তাহলে নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করছে, ইলেকট্রন কেন নিউক্লিয়াসকে আকর্ষণ করছে না? না, তার উত্তরে আমরা এটা বলতে পারি, দেখো মাস অফ প্রোটন ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান দ্য মাস অফ ইলেকট্রন, বা আমরা একটা কথা বলতে পারি মাস অফ নিউক্লিয়াস is very very greater than mass of electron, mass of electron। তাই যেহেতু এর মাসটা অনেক বেশি, তাই আমরা, যেহেতু এর মাসটা অনেক বেশি, দেখো যেহেতু এর মাসটা অনেক বেশি, তাই ও ইলেকট্রন, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের আকর্ষণ বলে নিউক্লিয়াসের দিকে ইলেকট্রন সরে যায়। ওকে, নিউক্লিয়াসের দিকে ইলেকট্রন সরে যায়, বোঝা গেছে আমার কথা? এবার দেখো নিউক্লিয়াসে যত বেশি প্রোটন বাড়বে, নিউক্লিয়াসে পজিটিভ চার্জের পরিমাণ বাড়বে, তার মানে তত ইলেকট্রনকে আকর্ষণ করার বা নিজের দিকে টানার কি হবে, ক্ষমতাও বাড়বে। তাহলে নিউক্লিয়াসে যত প্রোটন বাড়বে তত এই বাইরের কক্ষে ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতাও বাড়বে, তত বেশি ইলেকট্রন কি হবে না নিউক্লিয়াসের কাছে চলে আসবে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো এই আকর্ষণ বল যত বাড়বে, দেখো আকর্ষণ বল যত বাড়বে তত কি হবে, আকর্ষণ বল যত বাড়বে তত নিউক্লিয়াস কি হবে না নিউক্লিয়াসের দিকে ইলেকট্রন সরে আসবে, আর যত নিউক্লিয়াসের দিকে ইলেকট্রন সরে আসবে তত কি হবে, যত নিউক্লিয়াসের দিকে ইলেকট্রন সরে আসবে তত কি হবে, নিউক্লিয়াসের ব্যাসার্ধ কমে যাবে, পরমাণুর ব্যাসার্ধ তত কমে যাবে। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি যে যেহেতু নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে টানছে, তাই যত বেশি টানবে তত ব্যাসার্ধ কি হবে, সরে যাবে। তাহলে এফ অফ এ প্রপোর্শনাল টু, যত আকর্ষণ বল যত বাড়বে ব্যাসার্ধ কমে যাবে, তাহলে আর এর মানটা কি ব্যস্ত সম্পর্কে যাবে, তাই না? এবার দেখো এফ এর মানটা কিভাবে বাড়বে, যদি আমাদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ে তাহলে নিউক্লিয়াসের পজিটিভ চার্জ বাড়বে, তাহলে যত পজিটিভ চার্জ বাড়বে তত টানার ক্ষমতা বাড়বে, তার মানে এফ এর মানও এফ এ বা এফ অ্যাট্রাকশনের মান বাড়বে। তাহলে নাম্বার অফ প্রোটন, বা আমরা বলতে পারি নাম্বার অফ প্রোটন বাড়লে অ্যাট্রাকশন ফোর্সের মান বাড়বে। ওকে, এবার দেখো এবার আমরা দেখব যে পিরিয়ডিক টেবিলে, তাহলে আমরা কি শিখলাম, যত প্রোটন সংখ্যা বাড়বে তত অ্যাট্রাকশন ফোর্স বাড়বে। এবার দেখো আমরা যদি পিরিয়ডিক টেবিলের আমি একটা গ্রুপ বরাবর লিখছি, দেখো লিথিয়াম আমি পিরিয়ড 2 কে কনসিডার করছি, পিরিয়ড 2 কে কনসিডার করলাম, তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। দেখো আমি যদি এর ইলেকট্রন বিন্যাস লিখি,
এর ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি K2L1। আমি যদি এর ইলেকট্রন বিন্যাস লিখি দেখো K2L2। আচ্ছা এর পরমাণু ক্রমাঙ্ক কত 3, এর পরমাণু ক্রমাঙ্ক কত 4, এর পরমাণু ক্রমাঙ্ক কত 5, এর 6, এর 7, এর 8, এর 9। তাহলে দেখো এর ইলেকট্রন বিন্যাস কি K2L3। দেখো এর ইলেকট্রন বিন্যাস কি K2L4। দেখো এর ইলেকট্রন বিন্যাস কি K2L5। K2L5 এর ইলেকট্রন বিন্যাস দেখো K2L6। এর ইলেকট্রন বিন্যাস দেখো K2L7। ঠিক আছে। আচ্ছা আমি এটাকে আরেকটু ক্লিয়ার ভাবে লিখে দিচ্ছি এই দুটো আমার। আচ্ছা দেখো কার্বনের আউটার সেলের ইলেকট্রন বিন্যাস কি K2L4, তাই না? আর এর কত K2L5। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করে এখানে প্রত্যেকটা পরমাণুর একই গ্রুপ বরাবর প্রতিটা পরমাণুর শেষ কক্ষপথটা কিন্তু সেম। দেখো প্রত্যেকেরই শেষ কক্ষপথটা কিন্তু এল কক্ষ। আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি প্রতিটা পরমাণুর শেষ কক্ষ হচ্ছে এল কক্ষ। ঠিক আছে, প্রত্যেকটা পরমাণুর দেখো শেষ কক্ষ হচ্ছে এল কক্ষ এবং তার মানে কক্ষপথের কোনো পরিবর্তন হয়নি। তার মানে কক্ষপথের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু দেখো যত আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি বা যত আমরা এদিক থেকে এই বরাবর যাব, যত আমরা এদিক থেকে এদিক যাব, দেখো নিউক্লিয়াসে ক্রমাগত প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে। দেখো নিউক্লিয়াসে ক্রমাগত এখানে 3 থেকে 4, এখানে 4 থেকে 5, এখানে 5 থেকে 6, 7, 8, 9। তাহলে দেখো আমরা একটা পিরিয়ড বরাবর যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, আমরা যখন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তাহলে কি হচ্ছে দেখো যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি একটা পিরিয়ড বরাবর আউটার মোস্ট সেল বা বহিস্থ কক্ষ যেটা তার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণ বলের মান ধীরে ধীরে বাড়ছে। কারণ কি না নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ছে, যেহেতু অ্যাটমিক নাম্বার বাড়ছে, পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে। আর আমরা আগেই দেখেছি যে নিউক্লিয়াসে যদি পরমাণু ক্রমাঙ্ক বাড়ে তাহলে কি হয় না আকর্ষণ বলের মান বাড়ে, বহিস্থ কক্ষে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলের মান বাড়ে। যেহেতু আকর্ষণ বলের মান বাড়ে তাই কি হবে, যেহেতু আকর্ষণ বলের মান বাড়ে তাহলে কি হবে দেখো, তাহলে কি হবে না পরমাণু ছোট হতে থাকবে। দেখো আমরা যদি এখানে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, ধরে নাও যদি আমি এখানে লিথিয়ামের নিউক্লিয়াসকে এভাবে আঁকি আর আমি যদি বলি এখানে নিউক্লিয়াস আছে, দেখো আমি কে কক্ষটাকে বাদ দিয়ে বললাম এটা এল কক্ষ। দেখো এখানে এই এল কক্ষকে এই এল কক্ষকে কজন মিলে টানছে, দেখো এখানের এই এল কক্ষকে 3টে প্রোটন টানছে, তাই না? দেখো এবার দেখো আমি যদি দ্বিতীয় এটা কথা লিথিয়ামের ক্ষেত্রে, এবার যদি আমি পরবর্তী বেরিলিয়ামের ক্ষেত্রে যাই, তাহলে যদি আমি বেরিলিয়ামের ক্ষেত্রে যাই দেখো এখানে 4টে প্রোটন আছে, তাহলে এখানে 4টে প্রোটন এখন এল কক্ষকে টানছে। তাহলে এখন যদি বেরিলিয়ামে যখনই যাবো এখানে 4টে প্রোটন যখন টানবে এই অ্যাট্রাকশন ফোর্সের মান বাড়বে, তখন কি হবে এই এল কক্ষ যদি লিথিয়ামের ক্ষেত্রে ধরে নিই যে এল কক্ষটা এই জায়গায় ছিল, দেখো যখন আমি বেরিলিয়ামে যাব তখন কি হবে বলতো এই এল কক্ষটা যেহেতু 4টে প্রোটনের আকর্ষণ বল বাড়ার জন্যে ও কি হবে আরো কাছে চলে আসবে। আবার যখন এখান থেকে আবার আমি বোরনে যাব, দেখুন তখন নিউক্লিয়াসে 5টা প্রোটন হয়ে যাবে, তখন এল কক্ষ আরো সামনে চলে আসবে কারণ অ্যাট্রাকশন ফোর্সের জন্য। আবার যখন কার্বনে যাব আরো সামনে চলে আসবে, যখন আমরা কার্বনে যাব তখন আরো সামনে চলে আসবে, আবার যখন নাইট্রোজেনে যাব তার থেকেও সামনে চলে আসবে। তাহলে দেখো এল কক্ষের উপর ক্রমাগত আকর্ষণ বাড়ার জন্য এল কক্ষ ক্রমাগত নিউক্লিয়াসের কাছে চলে আসছে, তার ফলে কি হচ্ছে অ্যাটমিক রেডিয়াস কমতে কমতে চলেছে। ঠিক আছে,
তাহলে আমরা যদি এখানে একটা ডায়াগ্রাম করে দেখাতে পারি, তাহলে আমরা যত দেখো ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে আমরা কি দেখছি দেখো, পরমাণুর আচ্ছা আকর্ষণ বল, আচ্ছা নিউক্লিয়াসের আকর্ষণ বল, নিউক্লিয়াসের আকর্ষণ বল, নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়ছে। তার কারণে কি হচ্ছে দেখো, রেডিয়াসের মানটা এদিক থেকে এদিকে যখন যাচ্ছি আমরা, যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, ব্যাসার্ধের মানটা কমছে। তার মানে যদি লিথিয়াম আমাদের এত বড় হয়, বেরিলিয়াম তার থেকে ছোট, বোরন তার থেকে ছোট, কার্বন তার থেকে ছোট, নাইট্রোজেন তার থেকেও ছোট, অক্সিজেন তার থেকেও ছোট, ক্লোরিন তার থেকেও ছোট, তাহলে আমি যদি বলি এটা লিথিয়াম, এটা বেরিলিয়াম, এটা বোরন, এটা কার্বন, এটা নাইট্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে ফ্লুরিন, তাহলে কি হচ্ছে এখানে ক্রমাগত কি হচ্ছে অ্যাটম ছোট হতে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম না, কোনো একটি নির্দিষ্ট পিরিয়ড বরাবর যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, যদি আমরা কোনো একটা নিউক্লিয়াস, কোনো একটা পরমাণু পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে আমরা কি দেখতে পাবো না, আমাদের পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে ছোট হচ্ছে, আমাদের পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে ছোট হচ্ছে। এবার দেখা যাক আমরা যদি একটা পিরিয়ডিক টেবিলের উপর থেকে নিচে নামতে থাকি, ধরুন না আমি পিরিয়ড 1 কে কনসিডার করলাম, ওকে, পিরিয়ড 1 কে কনসিডার করলাম, সরি পিরিয়ড 1 কেই কনসিডার, ও সরি পিরিয়ড 1 কে না, গ্রুপ 1 কে যদি আমরা কনসিডার করি, ধরো না আমরা গ্রুপ 1 কে কনসিডার করব, গ্রুপ 1, ওকে। দেখো গ্রুপ 1 এর প্রথমে কি আছে দেখো তো, হাইড্রোজেন আছে, তাই না? তাহলে ইলেকট্রন বিন্যাস কি, K1। তারপরে কি আছে দেখো, লিথিয়াম, ইলেকট্রন বিন্যাস কি, K2L1। দেখো বেরিলিয়াম, হ্যাঁ সরি সোডিয়াম, দেখো ইলেকট্রন বিন্যাস কি, K2L8, 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 M1। দেখো আমরা যদি এরকম ভাবে অনুরূপ ভাবে পটাশিয়ামকে লিখি, তাহলে আমরা পটাশিয়ামের ক্ষেত্রে দেখতে পাবো K2L8, M8, L1, সরি N1। এবার দেখো আমরা তার পরবর্তীতে, তাহলে দেখো আচ্ছা আমি তার পরেরগুলো আর লিখছি না। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করে দেখো, এখানে হাইড্রোজেনের শেষ কক্ষ কি, কে কক্ষ। দেখো এখানে কি লিথিয়ামের শেষ কক্ষ কি, তার পরবর্তী কক্ষ এল কক্ষ, তার পরবর্তী কক্ষ কি এম কক্ষ, তার পরবর্তী কক্ষ কি এম কক্ষ। তাহলে এখানে দেখো, এখানে যখন আমরা উপর থেকে নিচে নামছি, দেখো কক্ষপথ বাড়ছে, শেষ কক্ষপথ বাড়ছে। কিন্তু এখানে আরো একটা খুব তার থেকেও গুরুত্বপূর্ণ বোঝার বিষয় দেখো, প্রত্যেকের শেষ কক্ষে কিন্তু একটা করেই ইলেকট্রন আছে। এটার আমরা গুরুত্ব পরবর্তী আলোচনাতে বুঝবো, যে প্রত্যেকের শেষ কক্ষে একটা করে ইলেকট্রন থাকা এর মানেটা কি। কিন্তু দেখো এখানে কি বোঝাচ্ছে, এখানে দেখো এটা দিয়ে কি বোঝাচ্ছে, যে আমরা যদি হাইড্রোজেনের একটু ছবিটা আঁকতে চাই, ধরে নাও এটা নিউক্লিয়াস, তাহলে তার চারিদিকে এই হলো কে কক্ষ। কিন্তু দেখো আমরা যদি আবার লিথিয়ামের আঁকতে চাই, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমরা যদি লিথিয়ামের আঁকতে চাই, দেখো লিথিয়ামের কি হবে, নিউক্লিয়াস, এই হলো তার কে কক্ষ, তারপরে দেখো তার কে কক্ষ, এল কক্ষ, এটা হলো লিথিয়াম। দেখো আমরা যদি আবার সোডিয়ামকে আঁকতে চাই, এই ধরে নিলাম নিউক্লিয়াস, তার চারিদিকে তার কে কক্ষ, তারপরে তার এল কক্ষ, তারপরে তার এম কক্ষ, এম কক্ষ। দেখো এখান থেকে খুবই স্পষ্ট একটা ব্যাপার, খুবই দেখো একটা ব্যাপার
আচ্ছা দেখো, এটা হচ্ছে কে, এটা কি কে কক্ষ, এটা এল কক্ষ, তার পরবর্তীতে আছে এম কক্ষ, তাই তো সোডিয়ামের জন্য। তাহলে দেখো এটা হচ্ছে তাহলে কি আমাদের সোডিয়াম। তাহলে দেখো একটা জিনিস খুবই ক্লিয়ার এখান থেকে, যে আমরা যেহেতু উপর থেকে নিচে নামার সময় কক্ষপথের সংখ্যা বাড়ছে, কি কি বাড়ছে এখানে, নাম্বার অফ অরবিটস, নাম্বার অফ অরবিটস ইনক্রিজেস। দেখো নাম্বার অফ অরবিটস, ঠিক আছে, কক্ষপথের সংখ্যা বাড়ছে, তাই উপর থেকে নিচে আমরা যত নামছি, দেখো উপর থেকে নিচে আমরা যত নামছি আমাদের পারমাণবিক ব্যাসার্ধ দেখো তত ইনক্রিজ করছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ আমাদের বৃদ্ধি পাচ্ছে। দেখো আমরা যদি এটাকে একটু গ্রাফিক্যালি বুঝতে চাই, আমরা যদি এটা একটু গ্রাফিক্যালি বুঝতে চাই, আচ্ছা আমরা যদি একটা ডায়াগ্রাম এঁকে এঁকে বুঝতে চাই, তাহলে আমরা কি করব দেখো। দেখো ধরে নাও আমরা যদি পিরিয়ড 2 এর কথাই বোঝার চেষ্টা করি, দেখো এই কক্ষপথ বরাবর আমি ওয়াই অক্ষ বরাবর অ্যাটমিক রেডিয়াস প্লট করলাম, আর এক্স অক্ষ বরাবর আমি অ্যাটম প্লট করলাম। ধরে নাও এটা লিথিয়াম, তারপর এটা হচ্ছে বেরিলিয়াম, তারপর এটা হচ্ছে বোরন, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হলো অক্সিজেন, এটা হলো ফ্লোরিন, এটা হলো নিয়ন, সরি এটা হলো নিয়ন, ওকে, নিয়ন, ওকে। দেখো আমরা এক্ষুনি কি শিখলাম, এদিক থেকে এদিকে যত যাব রেডিয়াস তত কমবে। দেখো তার মানে সব থেকে বেশি রেডিয়াস কার, লিথিয়ামের। সব থেকে বেশি রেডিয়াস যদি লিথিয়ামের হয়, তাহলে লিথিয়ামের জন্য পয়েন্টটা কোথায় থাকবে, ধরে নাও এখানে। তারপরে দেখো, তারপরে বেরিলিয়ামের কি হবে, লিথিয়ামের থেকে ছোট, তার মানে এই পয়েন্টের নিচে থাকবে। তাহলে দেখো এর রেডিয়াস এর থেকে ছোট, তার মানে ধরো ওই পয়েন্টের নিচে এর ওয়াই অক্ষ হবে, তাই তো। তারপরে দেখো বোরনের যদি হয় তার থেকেও নিচে হবে। দেখো কার্বন হবে কি বোরনের থেকেও তলায়, তাহলে বোরনের থেকেও নিচে ওয়াই অক্ষ, কারণ তার ব্যাসার্ধ আরও কম। কার্বনের থেকে নাইট্রোজেন আরও কম, নাইট্রোজেনের থেকে অক্সিজেন আরও কম, দেখো অক্সিজেনের থেকে ফ্লোরিন আরও কম। তাহলে এই হলো, তাহলে দেখো ক্রমাগত ব্যাসার্ধ কি হচ্ছে, ক্রমাগত ব্যাসার্ধ কমতে কমতে আসছে। দেখো ক্রমাগত ব্যাসার্ধ কি হচ্ছে, কমতে কমতে আসছে, ক্রমাগত ব্যাসার্ধ কমে কমে আসছে। এখন প্রশ্ন হচ্ছে ফ্লোরিন থেকে নিয়নে গেলে কি হবে। দেখো ফ্লোরিন থেকে নিয়নে গেলে আমরা একটা অদ্ভুত বিহেভিয়ার লক্ষ্য করি, যে ফ্লোরিন থেকে যখনই আমরা নিয়নে যাই ব্যাসার্ধ আবার সবার থেকে বেড়ে যায়, নিয়নের জন্য ব্যাসার্ধ সবার থেকে বেড়ে যায়। তাহলে এখানে হঠাৎ করে ব্যাসার্ধটা কেন বেড়ে গেল, সেটাও আমাদেরকে দেখো, এটা একটা বড়ই ব্যতিক্রমী ঘটনা এখানে ঘটে গেল, যে আমাদের যে প্রচলিত ব্যাখ্যা তার উল্টো চলে গেল এই জায়গাটা ওয়াই। আচ্ছা এই প্রশ্নের উত্তর আমরা আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে দেখব, কিন্তু সাধারণত আমরা কি দেখলাম, পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে পিরিয়ড বরাবর যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাই ব্যাসার্ধের পরিমাণ তত কমতে থাকে। অর্থাৎ লিথিয়ামকে এরকম লিখলে, সোডিয়ামকে তার, বেরিলিয়ামকে তার থেকে ছোট লিখবো, বোরনকে তার থেকে ছোট লিখবো, কার্বনকে তার থেকে ছোট লিখবো, নাইট্রোজেনকে তার থেকেও ছোট লিখবো, অক্সিজেনকে তার থেকেও ছোট লিখবো, ফ্লোরিনকে তার থেকেও ছোট লিখবো। তাহলে ক্রমাগত কি হচ্ছে, ব্যাসার্ধ ধীরে ধীরে কমে কমে আসছে, ঠিক আছে। দেখো আমরা যদি এবার কোনো একটা গ্রুপ বরাবর নিয়ে কনসিডার করি, দেখো আমরা যদি এটাকে কোনো গ্রুপ বরাবর নিয়ে কনসিডার করি, আমরা যদি কোনো গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামছি, ধরে নাও গ্রুপ ওয়ানকেই নিলাম, আমরা যদি একটা গ্রাফ এঁকে বোঝার চেষ্টা করি, দেখো দেখো এদিকে আমি ব্যাসার্ধ প্লট করলাম, এখানে লিথিয়াম, সোডিয়াম,
পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম দিলাম না। তাহলে কি হবে দেখো, উপর থেকে নিচে নামলে কি হয়, আমাদের ব্যাসার্ধ সাধারণত বাড়তে থাকে। উপর থেকে নিচে নামলে কি হয়, আমাদের ব্যাসার্ধ বাড়তে থাকে। তাহলে দেখো আমাদের প্রথম পয়েন্টটা দেখো, লিথিয়াম তার মানে সব থেকে ছোট, তারপরে আমরা উপরে আবার নিচে নেমে গেলাম এক ঘাট, তার মানে ব্যাসার্ধ আবার বেড়ে গেল, এর থেকে উপরে রাখলাম। পটাশিয়ামের ব্যাসার্ধ নিশ্চয়ই সোডিয়ামের থেকে বড়, তার মানে এই পয়েন্টের উপরে রাখতে হবে তাকে। আচ্ছা, উপরে রাখলাম। আবার দেখো সিজিয়ামের ব্যাসার্ধ পটাশিয়ামের থেকে বেশি, কারণ উপর থেকে আবার এক ঘাট নিচে নেমেছি, আর উপরে রাখলাম। রুবিডিয়ামের, সরি এটা আর বি হবে, রুবিডিয়ামের পথে সিজিয়ামের তার থেকেও বড়, ফ্রান্সিয়ামের তার থেকেও বড়। তাহলে দেখো আমাদের গ্রাফটা কিরকম এলো। ওকে, আমাদের গ্রাফটা হচ্ছে দেখো, ক্রমাগত আমরা যত এদিক থেকে এদিক উপর থেকে নিচে নামছি, আমাদের ব্যাসার্ধের পরিমাণ তত বাড়ছে, ব্যাসার্ধের পরিমাণ তত বাড়ছে। মানে এখানে যদি আমরা ডায়াগ্রামে দেখাই, এইটুকু তার থেকে বড়, তার থেকে বড়, তার থেকেও বড়, তার থেকেও বড়, তার থেকেও বড়, ঠিক আছে। ক্রমাগত আমাদের ব্যাসার্ধ কি হচ্ছে, ধীরে ধীরে বাড়তে বাড়তে যাচ্ছে। দেখো আমরা এখানে তাহলে কি শিখলাম, যে আমরা যদি এখানে একটু সাইডে লিখতে চাই, যে আমরা যদি পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে যাই, ব্যাসার্ধ ডিক্রিজ করে। কারণটা কি তার, তার কারণটা হচ্ছে এফ অফ অ্যাট্রাকশন ফোর্সের মান ইনক্রিজ করে। আচ্ছা, উপর থেকে যদি আমরা নিচে আসি, তাহলে আমরা কি দেখতে পাবো, ব্যাসার্ধ বেড়ে যায়। কেন বেড়ে যায়, কারণ কক্ষপথ বেড়ে যায়, কারণ কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায়, সংখ্যা ইনক্রিজ করে, তাই তো, কক্ষপথ সংখ্যা ইনক্রিজ করে যায়। তাহলে আমরা, আমাদের এটাই হচ্ছে, আমাদের এইটুকুই হচ্ছে সামারি অফ আওয়ার ডিসকাশন, যে এইটুকু অংশ এবং এইটুকু অংশ, এই শেষ আলোচনাটুকুই আমাদের এতটুকু আলোচনার সমস্ত জিস্ট, যে বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ কি হয় না, কমতে থাকে, এবং উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, বাড়তে থাকে। ওকে, এবার দেখো আমরা এবারে আরেকটু অ্যাডভান্স গিয়ে জানার চেষ্টা করব, আয়নিক রেডিয়াস। আয়নীয় ব্যাসার্ধ। দেখো আয়নীয় ব্যাসার্ধ আমরা কিভাবে বুঝবো। দেখো আমরা যদি কনসিডার করি, এখানে ধরে না আমরা হাইড্রোজেন অ্যাটমকে নিলাম। দেখো হাইড্রোজেন অ্যাটম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় বা একটা ইলেকট্রন গ্রহণ করে, আচ্ছা চলো আমরা হাইড্রোজেন অ্যাটমকে না নিয়ে আমরা প্রথমে ওকে আমরা লিথিয়াম আয়ন দিয়ে শুরু করি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ধরে নাও কোনো অ্যাটম, ধরে নাও আমরা লিথিয়াম অ্যাটমকে নিলাম। দেখো লিথিয়াম অ্যাটমের পরমাণু ক্রমাঙ্ক কত, 3। তার মানে এখানে 3টে প্রোটন আছে, 3টে ইলেকট্রন আছে, তাই না। তাহলে 3টে প্রোটন আছে আর 3টে ইলেকট্রন আছে, তাই না। তাহলে এখানে 3টে প্রোটন 3টে ইলেকট্রনকে আকর্ষণ করছে, তাই না। 3টে প্রোটন 3টে ইলেকট্রনকে আকর্ষণ করছে। এবার দেখো যদি হাইড্রোজেন, যদি লিথিয়াম একটা ইলেকট্রনকে ছেড়ে দেয়, যদি লিথিয়াম একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে Li প্লাস হয়ে যায়, তাহলে কি আছে, সে একটা ইলেকট্রনকে, আচ্ছা আমি এটাকে আরো বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তাহলে দেখো আমি যদি যদি একটা ইলেকট্রনকে ছেড়ে দেয়, এখান থেকে একটা ইলেকট্রনকে ছেড়ে দেয়, তাহলে কি হয়ে যাবে, Li প্লাস। এখন দেখো এর কাছে নিউক্লিয়াসে তো প্রোটন 3টেই আছে, কিন্তু ইলেকট্রন এখন ছেড়ে হচ্ছে 2টো হয়ে গেছে। তাহলে দেখো এখানে 3টে প্রোটন 3টে ইলেকট্রনকে টানছে, এখানে 3টে প্রোটন 2টো ইলেকট্রনকে টানছে। তাহলে দেখো যদি তুমি এটাকে ভাবার চেষ্টা করো, তাহলে
তিনটে প্রোটন তিনটে ইলেকট্রনকে বেশি জোরে টানতে পারবে, না তিনটে প্রোটন দুটো ইলেকট্রনকে বেশি জোরে টানতে পারবে? অবশ্যই তিনটে প্রোটন দুটো ইলেকট্রনকে বেশি জোরে টানতে পারবে রাদার দ্যান তিনটে প্রোটন তিনটে ইলেকট্রনকে টানার থেকে। তাহলে দেখো, যেহেতু এখানে এসে আকর্ষণ বলের মানটা বেড়েছে, কারণ তিনটে প্রোটন দুটো ইলেকট্রনকে আরো ভালোভাবে টানতে পারবে রাদার দ্যান তিনটে প্রোটন তিনটে ইলেকট্রনকে। যেহেতু এলআই প্লাস আকর্ষণ বল বেড়েছে, তাহলে এর কি হবে, ব্যাসার্ধটা কমে গেছে। এলআই প্লাসের ব্যাসার্ধটা কমে গেছে। আমি যদি এবার এবার দেখো, আমরা যদি এটাকে একটু ইলেকট্রন বিন্যাস দিয়ে বোঝার চেষ্টা করি। দেখো, আগে ওর এই এই তাই না? তাহলে দেখো, আগে এই ইলেকট্রন ছিল, এই ইলেকট্রন ছিল, এবং এখানে একটা ইলেকট্রন ছিল। তাহলে এটা ছিল ব্যাসার্ধ। কিন্তু যখন এখানে এলো, তখন দেখো এই কে কক্ষে আর ইলেকট্রনই নেই, কে এর। তাহলে দেখো, কে কক্ষে আর ইলেকট্রনই নেই। তাহলে ওর আউটার রেডিয়াস কি হয়ে গেল? ওর আউটার রেডিয়াস তো এখন কে কক্ষ হয়ে গেল। তাহলে দেখো, ওর এখন ব্যাসার্ধ ছোট হলো না বড় হলো? তাহলে দেখো, এর আকর্ষণ বল বাড়ার জন্য ব্যাসার্ধ ছোট হয়ে গেছে, এবং কক্ষপথ পরিবর্তনের জন্য ব্যাসার্ধ ছোট হয়ে গেছে। কিন্তু তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এটা যদি আমরা এখান থেকে বলতে পারি আর অফ এল আই অবশ্যই বড় হবে রাদার দ্যান আর অফ এল আই প্লাস। তাহলে দেখো, কোনো পরমাণু যখন ক্যাটায়নে রূপান্তরিত হয়, তার প্রোটন সংখ্যার তুলনায় তার ইলেকট্রন সংখ্যা কমে যায়। তার কারণে কি হয়, আকর্ষণ বলের মান অনেক বৃদ্ধি পায়। আকর্ষণ বলের মান অনেক বৃদ্ধি পায়, তাই ব্যাসার্ধ কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তাই ব্যাসার্ধ কি হয়, ছোট হয়ে যায়। তাই ব্যাসার্ধ কি হয়, ছোট হয়ে যায়। তাহলে আমরা কি দেখলাম, কোনো একটা পরমাণু আর অফ অ্যাটম, আমরা ইন জেনারেল লিখতে পারি আর অফ অ্যাটম সবসময় বড় হবে রাদার দ্যান আর অফ ক্যাটায়ন ফর আ সেম স্পিসিস। ফর আ সেম স্পিসিস, বোঝা গেছে? ক্যাটায়নের ব্যাসার্ধ সবসময় ছোট হয়। তার কারণটা কি? তার কারণটা কি আমরা বুঝলাম, প্রোটনের তুলনায় ইলেকট্রনের সংখ্যা কম হয়, আকর্ষণ বল বেড়ে যায়। তার কারণটা কি? তার কারণটা প্রোটনের তুলনায়, ঠিক আছে, প্রোটনের তুলনায় ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা প্রোটনের তুলনায় ইলেকট্রনের সংখ্যা কম। তার ফল কি হয়, আকর্ষণ বল এফ অফ অ্যাট্রাকশনের মানটা কি হয়, ইনক্রিজ করে যায়। তার ফলে কি হয়, আকর্ষণ বলের মানটা বৃদ্ধি পেয়ে যায়। এটাই হচ্ছে তার কারণ। বুঝে গেছে? তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধ সবসময় কি হয়, সাধারণ পরমাণুর থেকে ছোট হয়ে যায়। বুঝে গেছে আমার কথা? তাহলে এবার আমরা যদি অ্যানায়নের কথা লক্ষ্য করে দেখি, দেখো, আমরা যদি একটা অ্যানায়নের কথা লক্ষ্য করে সব থেকে সিম্পলেস্ট একটা অ্যানায়নের এক্সাম্পল নিই। দেখো, হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস কি, কে হাইড্রোজেন, আমরা যদি হাইড্রোজেনকে কনসিডার করি, তাহলে দেখো হাইড্রোজেন কি আছে, একটা প্রোটন আর একটা ইলেকট্রন, তাই তো? একটা প্রোটন আর একটা ইলেকট্রন। তার মানে হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটা প্রোটন একটা ইলেকট্রনকে আকর্ষণ করে। এবার দেখো, যদি আমি একে একটা ইলেকট্রন খাইয়ে দিয়ে একে এইচ মাইনাস হাইড্রাইড আয়নে পরিণত করে দিই, তাহলে কি হবে, এখন একটা প্রোটন তো নিউক্লিয়াসে ছিল, একটাই প্রোটন আছে, কিন্তু দুটো ইলেকট্রন হয়ে গেছে। তাহলে দেখো, আগে একটা প্রোটন একটা ইলেকট্রনকে টানছিল, এখন একটা প্রোটনকে দুটো ইলেকট্রনকে টানতে হচ্ছে। তাহলে কি হয়েছে, আকর্ষণ বলের মান কমে গেছে। যেহেতু আকর্ষণ বলের মান কমে গেছে, তাই ব্যাসার্ধ কি হবে, অবশ্যই বেড়ে যাবে। তাহলে আকর্ষণ বল কি হয়েছে এখানে, আকর্ষণ বল কমে গেছে। যেহেতু আকর্ষণ বল কমে গেছে, আমরা কি জানি, আকর্ষণ বল কমলে ব্যাসার্ধ বেড়ে যাবে। যেহেতু আকর্ষণ বল কমে গেছে, তাই ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে। তার মানে ব্যাসার্ধ আর ইনক্রিজ করেছে। ওকে, ব্যাসার্ধ আর ইনক্রিজ করেছে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি আর অফ হাইড্রোজেন লেস দেন আর অফ এইচ মাইনাস।
R of hydrogen less than R of H minus. In general আমরা লিখতে পারি R of atom less than R of anion. তার কারণটা কি? প্রোটনের তুলনায় ইলেকট্রন সংখ্যা বেশি, প্রোটনের তুলনায় ইলেকট্রন সংখ্যা বেশি, বোঝা গেছে? প্রোটনের সংখ্যায় ইলেকট্রন সংখ্যা বেশি, তাই আকর্ষণ বলের মানটা কি হয়েছে? কমে গেছে। এফ অফ অ্যাট্রাকশনের মানটা কি হয়েছে? কমে গেছে। এফ অফ অ্যাট্রাকশনের মান হচ্ছে কমে গেছে। ওকে, এবার দেখো আমরা আজকের লাস্ট বিষয় আলোচনা করব। দেখো যে যদি কম্পেয়ার করতে দেয়, ওকে, আচ্ছা, যদি আমাদেরকে ব্যাসার্ধ কম্পেয়ার করতে দেয়, যেমন আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা খুব জেনারেলাইজ লিখে নিই। দেখো আর অফ অ্যানায়ন সব থেকে বড় হবে, তারপরে আর অফ অ্যাটম হবে, তারপরে আর অফ ক্যাটায়ন হবে। ওকে, তারপরে আর অফ ক্যাটায়ন। এখন দেখো আমি যদি কতগুলো পরমাণুর ব্যাসার্ধের তুলনা করতে চাই, O2 ধরে নাও, আমি মুছলাম, ধরে নাও আমি বললাম প্রশ্নটা হচ্ছে ব্যাসার্ধের তুলনা করো। ব্যাসার্ধের তুলনা করো। দেখো আমি যদি বলি যে Mg2 প্লাস Na প্লাস F মাইনাস O2 মাইনাস N3 মাইনাস, এই সমস্ত আয়নের ব্যাসার্ধের তুলনা করো। দেখো আমরা কিভাবে তুলনা করতে পারি। দেখো আমরা প্রথমে ইলেকট্রন প্রোটন কাউন্ট করব। দেখো ম্যাগনেসিয়ামের জন্য, ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 12, তার মানে প্রোটন আছে কতগুলো? 12টা। কিন্তু যেহেতু 2+ চার্জ আছে, তার মানে ইলেকট্রন দুটো বেরিয়ে গেছে, তার মানে ইলেকট্রন আছে 10টা। তার মানে এখানে 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানছে। দেখো এর পরমাণু ক্রমাঙ্ক কত? 11, তাই না? তাহলে 11টা প্রোটন আছে। যদি একটা প্লাস চার্জ আছে, তার মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে 10টা ইলেকট্রন আছে। তার মানে এখানে 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানছে। এখানে দেখো এর পরমাণু ক্রমাঙ্ক 9, তাহলে এখানে 9টা প্রোটন আছে। কিন্তু দেখো যেহেতু একটা নেগেটিভ চার্জ আছে, তার মানে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, তার মানে ইলেকট্রন আছে 10টা। তার মানে এখানে 9টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানছে। তার মানে দেখো আমি যদি অক্সিজেনের কথা দেখি, পরমাণু ক্রমাঙ্ক 8, তার মানে 8টা প্রোটন আছে, কিন্তু যেহেতু দুটো ইলেকট্রন নিয়েছে, কিন্তু ইলেকট্রন আছে 10টা। অনুরূপভাবে দেখো এর পরমাণু ক্রমাঙ্ক 7, তার মানে 7টা প্রোটন আছে, কিন্তু ইলেকট্রন 3টে গ্রহণ করেছে, প্রায় 10টা ইলেকট্রন আছে। তাহলে বোঝা গেছে? তাহলে দেখো 12টা প্রোটন, এখানে 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানছে, এখানে 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানছে, এখানে 9টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানছে, এখানে 8টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানছে, এখানে 7টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানছে। তাহলে সবাই 10টা ইলেকট্রনকেই টানছে। এখানে 10টা ইলেকট্রনকে টানার জন্য সব থেকে কম সংখ্যক প্রোটন আছে নাইট্রোজেনের কাছে, 7টা প্রোটন। তাহলে এর জন্য আকর্ষণ বলের মান সব থেকে কম হবে, তাহলে তাই এর ব্যাসার্ধ সব থেকে বেশি হবে। তাহলে তাহলে আনসার কি হলো আমাদের? আর অফ N3 মাইনাস সব থেকে বড়, তারপর আর অফ O2 মাইনাস, তারপরে আর অফ F মাইনাস, দেখো তারপরে আর অফ Na প্লাস, তারপরে হচ্ছে আর অফ Mg2 প্লাস। বুঝে গেছে আমার কথা? এই হচ্ছে আমাদের পরমাণু ক্রমাঙ্কের অর্ডার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসেনিং।